রাজ্যে ক্রমশ বাড়ছে নির্বাচনী উত্তাপ। একদিকে পাহাড়ে এডিসি নির্বাচন, অন্যদিকে সমতলে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। দুটি ক্ষেত্রেই রাজনৈতিক সমীকরণ নতুন করে গড়ে উঠছে। প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের শূন্যতা পূরণে 9 এপ্রিলের ভোট কি শুধুই আনুষ্ঠানিকতা, নাকি তা হয়ে উঠবে জনমতের গুরুত্বপূর্ণ বার্তা? ধর্মনগরের 6 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত কি লড়াই গিয়ে ঠেকবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে? যদি তাই হয়, তবে সংগঠন, প্রার্থী নির্বাচন ও জনসংযোগের নিরিখে কোন শিবির এগিয়ে থাকবে? প্রশ্ন উঠছে, সহানুভূতির ভোট কি বড় ফ্যাক্টর হতে পারে এই উপনির্বাচনে? প্রয়াত নেতার স্মৃতি কি ভোটের সমীকরণ বদলে দিতে পারে, নাকি উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় সমস্যাই নির্ধারণ করবে ভোটের ফলাফল? স্থানীয় মানুষের কাছে আসল ইস্যু কি? রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নাকি কর্মসংস্থানের অভাব? কোন সমস্যা বেশি প্রকট? দীর্ঘদিনের অপূর্ণ প্রতিশ্রুতিগুলো কি এবার ভোট বাক্সে প্রভাব ফেলবে? আরো একটি বড় প্রশ্ন, ভোটাররা কি দলীয় ভাবনা ছাড়িয়ে প্রার্থীকে গুরুত্ব দেবেন, নাকি রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রবণতাই এখানেও প্রতিফলিত হবে? সব মিলিয়ে ধর্মনগরের এই উপনির্বাচন কি শুধুই একটি আসন দখলের লড়াই, নাকি তা হয়ে উঠবে আগামীর রাজনীতির দিক নির্দেশক? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ধর্মনগর উপনির্বাচন কার পালে হাওয়া বেশি তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে ধর্মনগর থেকে জুড়ে গেছেন বিশিষ্ট আইনজীবী সুভাষ রায়। আমাদের সঙ্গে আরো একজন অতিথি জুড়ে যাওয়ার কথা রয়েছে, উনি জুড়ে গেলেই অবশ্যই আপনাদের ওনার সাথে পরিচয় আমরা করিয়ে দেব। সুভাষবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। সুভাষবাবু, ধর্মনগরে সাধারণ মানুষের কাছে এবারে যে উপনির্বাচনে সবচেয়ে বড় ইস্যু কি? মানে উন্নয়ন, কর্মসংস্থান, দৈনন্দিন নাগরিক পরিষেবা, নাকি অন্য কিছু? মানুষ এবার কিসের নিরিখে উপনির্বাচনে ভোট দেবেন বলে মনে করছেন? নমস্কার। ধর্মনগরের যে উপনির্বাচন, এই নির্বাচনটা দেখতে হবে গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে। একই সঙ্গে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, যে 8টি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই রাজ্যের এই ধর্মনগর বিধানসভার উপনির্বাচন এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে বিচার করতে হবে। আমাদের রাজ্যের গত 8 বছরে 2018 সাল থেকে যতগুলো নির্বাচন হয়েছে, সেই প্রেক্ষাপটেও এই নির্বাচনটাকে আমাদের বিচার করতে হবে। আচ্ছা, গত 8 বছরের যে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন স্তরে, লোকসভা, বিধানসভার উপনির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ইত্যাদি যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোর যে পরিবেশ পরিস্থিতি ছিল, যেভাবে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে, রাজ্যবাসী জানেন এবং গোটা দেশবাসী জানেন, এই নির্বাচনগুলো কোন নির্বাচনই সঠিক, সুষ্ঠু, অবাধ ভোটাধিকার অধিকাংশ মানুষ প্রয়োগ করতে পারেনি। সেই 8 বছরের নির্বাচনগুলোকে বাদ দিয়ে আমরা কিন্তু আলাদাভাবে এডিসি এলাকার যে নির্বাচন, সাধারণ নির্বাচন বা ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে দেখলে ঠিক হবে না। প্রশ্নটা হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখছি বিরোধী দল বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সিইওর কাছে, চিফ ইলেকশন অফিসারের কাছে লিখিত স্মারকপত্র জমা দেওয়া হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে এই নির্বাচনটা যেন অবাধ,
সুষ্ঠু, শান্তিপূর্ণ, ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন অফিসার নিরাপত্তা প্রশ্নে যে দাবিটি উত্থাপিত হয়েছে স্মারকপত্রে বামফ্রন্টে, সেখানে ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন অফিসার সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারেননি। আমরা সংবাদ মাধ্যমে যা দেখেছি, বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এডিসি এবং বিধানসভার উপনির্বাচন প্রতিটি বুথে যেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা বিধান করা হয়, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে এখনো জানানো হয়নি বা কোনো বিবৃতি বা ঘোষণা নেই। ফলত স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তার অনিশ্চয়তা মানুষের মধ্যে সৃষ্টি হবে। ওকে, তাহলে সুভাষবাবু, আপনি কি বলছেন যে এই যে নির্বাচনী সন্ত্রাসের কথা বলছেন আপনি, ত্রিপুরা রাজ্যে নির্বাচনী সন্ত্রাস নতুন কোনো ইস্যু নয়। নির্বাচনী সন্ত্রাস প্রত্যেক নির্বাচনে আমরা দেখে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কথাটা বলছেন যে নির্বাচনী সন্ত্রাসকে ইস্যু করে আধা সামরিক বাহিনী দিতে হবে বা বিভিন্ন দাবি বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা অন্য প্রসঙ্গ। নির্বাচন সুষ্ঠুভাবে হওয়াটা সবাই কাছে সবাই কাম্য, সবাই চায়। কিন্তু আজ আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছিলাম শুরুতেই, নির্বাচনের বিষয়টা আমি পরে আসছি, কিন্তু যে ইস্যুকে সামনে রেখে নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, কারণ সেখানকার বিধায়ক প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেন, উনি প্রয়াত হওয়ার পর ওনার আসনটি ফাঁকা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, যে ধর্মনগরের মানুষের কাছে এই মুহূর্তে কি ইস্যু আছে, এই উপনির্বাচন কোন কোন ইস্যুর ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে গেছে সামনে। বামফ্রন্ট অবশ্যই সুনিশ্চিত করার চেষ্টা করছে যে সুষ্ঠু নির্বাচন যেন হয়, এবং তার জন্য ওনারা ইলেকশন কমিশনের কাছে দাবি রেখেছেন। এবং আপনি বলছেন যে এই নির্বাচনের প্রেক্ষাপট দেখতে গেলে ভারতবর্ষের 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে, বা বিভিন্ন যেখানে উপনির্বাচন হচ্ছে বা এডিসি নির্বাচন, সবকিছু একসঙ্গে দেখতে হবে। আমরা সবই দেখলাম, কিন্তু ধর্মনগরের মানুষ কি ধর্মনগরের লোকাল ইস্যুকে সামনে রেখে ভোট দেবে না বলছেন আপনি? অবশ্যই এখানে বিধানসভা এলাকার বিষয়গুলো তো অবশ্যই নির্বাচনী বিবেচনার মধ্যে আসবে ভোটারদের কাছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে স্থানীয় সমস্যাগুলো আছে, এখানে ধর্মনগরে স্বাস্থ্য ব্যবস্থা, জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা। এখানে ধর্মনগর শহরের বাইরেও এই বিধানসভার অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েত আছে। সেই গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল দশা, শহরে অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা, সেগুলো সংস্কারের কাজ হচ্ছে না। পানীয় জল, বিদ্যুতের সমস্যা রয়েছে। এই যে কদিন আগে ঝড় বৃষ্টি হলো, আজ থেকে 17 দিনের মধ্যে ধর্মনগর শহরে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। স্বাভাবিক কারণে বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সরবরাহের ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। মানুষ জলের জন্য হাহাকার করেছেন। কয়েকদিন বিদ্যুৎ প্রায় ছিল না অধিকাংশ জায়গাতে, এবং সেখানে এমনও দেখা গেছে এই মিউনিসিপাল এলাকার মধ্যে কিছু কিছু পরিবারের জলের সংকটের কারণে তাদের ছেলের বউ এবং নাতিকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছিল। আচ্ছা, জলের সংকটের কারণে। এইরকম ঘটনা কিন্তু এই শহরের মধ্যে ঘটছে।
হাসপাতালে ডাক্তারের স্বল্পতা রয়েছে, প্রয়োজনীয় ডাক্তার নেই, স্বাস্থ্যকর্মী নেই, ওষুধপত্র নেই, সুচ সুতা ব্যান্ডেজ সবসময় পাওয়া যায় না। এখানে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এই হাসপাতালে, যদিও এটা জেলা হাসপাতাল। তারপর বেকারত্ব একটা প্রধান ইস্যু এই নির্বাচনে। কাজকর্মের অভাব, বেকারদের, শিক্ষিত বেকারদের চাকরি বাকরি নেই, রেগার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে, টুয়েলভের কাজ বন্ধ, কর্মসংস্থানের বিরাট সংকট সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়েছেন এই বিধানসভা কেন্দ্রের মানুষ। এটা সারা রাজ্যে আছে, যেহেতু বিধানসভা কেন্দ্রের বিষয়টা আজকে আলোচনা বিষয়, তাই আমি পার্টিকুলারলি এই বিধানসভা কেন্দ্রের বিষয়টা বলছি। এবং আইন শৃঙ্খলা বিষয় বিরোধী দলের উপর সন্ত্রাস সংগঠিত হচ্ছে, বিরোধী দলের অফিসগুলো ভাঙচুর হয়েছে কয়েকবার এই বিধানসভা কেন্দ্রের মধ্যে। সিপিআইএম দলের জেলা অফিস, মহকুমা অফিস গত 8 বছরে 10 থেকে 12 বার আক্রান্ত হয়েছে। অফিসের ভিতরে পার্টি, জেলা এবং শীর্ষ নেতৃত্ব মহকুমার দৈনিক আক্রান্ত হয়েছেন পার্টির অফিসের ভিতরে। থানায় অভিযোগ জানানো হয়েছে, একটি ক্ষেত্রেও আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার হয় নাই, কোনো তদন্ত হলো না, কোনো চার্জশিট হলো না, মানুষ বিচার পাচ্ছে না এই বিভাগের মধ্যে। আমাদের এখানে ধর্মনগর গত পঞ্চায়েত নির্বাচনে 2024 সালে একজন কংগ্রেসের মহিলা প্রার্থী নির্বাচনী সন্ত্রাসের কারণে নির্বাচনের দিন ধর্মনগর থানায় এসেছিলেন বিচার দেখতে, অভিযোগ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমত অবস্থায় ওনার সঙ্গে স্বামী ছিলেন, স্বামীর সামনে থানা কম্পাউন্ডের ভেতরে দুষ্কৃতীরা এসে দৈহিক আক্রমণ করেছে ওই মহিলা প্রার্থীকে। এরকম ঘটনা অসংখ্য করেছে, আইন শৃঙ্খলা বিপর্যস্ত ইয়ের মধ্যে। ওকে, সুভাষবাবু, আপনি একজন আইনের লোক, আপনি বলছেন আইন শৃঙ্খলা বিপর্যস্ত, তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু এখন পুলিশই নিচ্ছে? সুভাষবাবু, আপনি শুনতে চাইছেন? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বলুন। আমি বলছিলাম যে আপনারাও আইনের সঙ্গে যুক্ত আছেন। এখন আইন শৃঙ্খলা তো রাজ্য সরকারের বিষয়, পুলিশ প্রশাসনের বিষয়। আইন শৃঙ্খলা বিষয়গুলো তো পুলিশ প্রশাসনই দেখবে, কিন্তু এখানে একাংশ পুলিশ এবং আধিকারিকরা তাদের সাংবিধানিক দায়িত্ব, সরকারি দায়িত্ব তারা পালন করতে অনীহা প্রকাশ করছেন। এটা লক্ষ্য করা গেছে বিভিন্ন সময়ে। এই কিছুদিন আগে গত নভেম্বর মাসের 26 তারিখ ধর্মনগর রাজপথে আমাদের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, যিনি এখন এই কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী, উনি সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, ধর্মনগরের 3 বারের বিধায়ক, উনি নগর নোটিফাইড এরিয়া অথরিটি ধর্মনগরের 5 বছরের চেয়ারম্যান ছিলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ছিলেন, 3 বারের বিধায়ক, এবং আমাদের এখানে সিপিআইএম এর মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্বরা যখন একটি মিছিল করছিলেন সর্বভারতীয় দাবির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়ার যে প্রোগ্রাম, তারই অঙ্গ হিসাবে আমাদের রাজপথে ডিএম অফিসের ডিল চূড়া দৌড়াচ্ছে, এসডিএম অফিস, ডিএম অফিসের ডিল চূড়া দৌড়াচ্ছে, এসপি অফিস থেকে। ওকে সুভাষবাবু, এই ঘটনাটা রাজ্যবাসী জানে, রাজ্যবাসী নিউজ দেখেছে, আমরা নিউজ ভ্যানগার্ডও আমরা একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই নিউজ কভার করেছি, আপনাদের দেখিয়েছি। আমরা আজকে আপনার কাছ থেকে একটু অন্য কিছু শুনতে চাইছিলাম। আজকে বেসিক্যালি আপনি যেটা বলছিলেন যে মানুষ কিসের নিরিখে ভোট দেবে, আপনি বলছেন বিভিন্ন সমস্যা আপনি তুলে ধরেছেন। তাহলে
আমরা এখন যারা নির্বাচনী কেন্দ্রে যাবে, মানুষ যারা ভোট দেবে, গণদেবতা, তারা যখন ভোটটা দেবে তাদের মাথায় কি থাকবে? তাদের এই যে বিভিন্ন সমস্যাগুলো আপনি বললেন, সেই সমস্যাগুলো তাদের মাথায় থাকবে, নাকি যিনি প্রয়াত হয়েছেন, প্রয়াত মানে আগের যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক বিশ্ববন্ধু সেন, ওনার জন্য একটা সিম্পেথি ভোট ওনার যে দল ছিল বা বিজেপি পাবে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি, হ্যাঁ, প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রতি মানুষের সিম্পেথি তো থাকতেই পারে, এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও যেটা মানুষের যেটা প্রধান সমস্যা, জীবন জীবিকার যে সমস্যা, রুটি রুজির সমস্যা, এসে থাকার যে সমস্যা, এটা হচ্ছে মানুষের সামনে প্রধান। না এখন 8 বছর এসব না, বলছি প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের ব্যক্তিগত জনপ্রিয়তার, এই বিধায়ক বিশ্ববন্ধু সেনের, প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের ব্যক্তিগত জনপ্রিয়তার পর বিজেপির নতুন প্রার্থী জহর চক্রবর্তীকে নিয়ে কতটা সফল হবে, মানে প্রয়াত বিশ্ববন্ধু সেনের মানে জনপ্রিয়তার এই যে প্রভাব কতটা উনি মানে পাবেন? না, আমি যেটা বলবো যে এখানে নির্বাচনী লড়াইটা হবে তো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির লড়াই শুধু না, প্রতিটি নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী থাকবে, নির্দল প্রার্থীও থাকবে, কিন্তু নির্বাচনী লড়াইটা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না। এটা মানুষ দেখবে সেই দলের নীতি কি, তার কর্মসূচি কি আছে জনগণের সামনে, সেগুলো বিচার বিবেচনা করবে মানুষ। তার মধ্যে নির্বাচনে একজন প্রার্থী তো থাকবে, ব্যক্তি থাকতেই হবে। ওকে, সুভাষবাবু একটা সুভাষবাবু 2008-এর পর মানুষ আবার কেন বামফ্রন্টকে বা সিপিআইএম প্রার্থীকে ভোট দেবে বলে আপনি মনে করেন? বিশেষ করে যখন 2023 নির্বাচনে সিপিএম কে ভোট দিতে হয়েছিল কংগ্রেস প্রার্থীকে, সিপিএম ভোটার যারা, তারা কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিলেন 2023 নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে, আবার সেই কংগ্রেস এবং সিপিএম যখন আলাদা করে নির্বাচনে লড়াই করছে, অনেকেই বলছেন যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনি কি মনে করছেন? আমি যেটা বলতে চাইছি, প্রতিদ্বন্দ্বিতা তো হবেই। এখানে মূল যে লড়াইটা হবে বামফ্রন্ট প্রার্থীর সঙ্গে শাসক দলের প্রার্থী জহর চক্রবর্তী, বিজেপির প্রার্থী, মূল লড়াইটা হবে। আচ্ছা, কারণ বামফ্রন্ট তার নীতি এবং তার একটা কর্মসূচির মধ্য দিয়ে লড়াই করছে গোটা ভারতবর্ষে। বিগত 25 বছরে বামফ্রন্ট শাসন জনগণ দেখেছে, ধর্মনগর মানুষও দেখেছে। এই শহরে গত 8 বছর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শাসক দলের বিজেপির প্রতিশ্রুতি কোনো কাজকর্ম উন্নয়নমূলক হয় না এই বিধানসভা কেন্দ্রে। এখানে বিধানসভা কেন্দ্রের মধ্যে উন্নয়নমূলক কাজ যা কিছু হয়েছে বামফ্রন্টের সরকারের দ্বারা হয়েছে। ধর্মনগর কলেজ, জেলা হাসপাতাল, আইএসবিটি, সাংস্কৃতিক কেন্দ্র, বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন, ক্রিকেট খেলার মাঠ, কলেজ সংলগ্ন বিবিআই স্টেডিয়াম, রাস্তাঘাটের কাজ, নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত কিছুই বামফ্রন্টের আমলে হয়েছে। এবং বামফ্রন্টের সময় মানুষ যে পরিষেবাগুলো পেয়েছিল আজকে তার ছিটেফোঁটাও নাই। এই শহরে মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। সবকিছু যদি সুভাষবাবু সবকিছু যদি বামফ্রন্ট আমলে পেয়ে থাকে মানুষ, তাহলে 2008-এর পর মানুষ আর বামফ্রন্টের দিকে মুখ ঘোরালো না কেন? শুধু 2018-র পর নয়, 2008 থেকেই তো 2008 এবং 2013-তে কংগ্রেস হিসেবে প্রয়াত বিশ্ববন্ধু সেন জয়লাভ করেছেন এবং 2018 এবং 23-এ উনি বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। তাহলে 2008-এর পর উনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? এবং এখানে আমি আরেকটা
তথ্য আপনার সামনে তুলে ধরতে চাইবো, আপনারা জানেন সেটা, আমি রাজ্যবাসীর সামনে তুলে ধরতে চাইবো যে এবারের যিনি বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত, উনি 1993 সালে, 1998 সালে এবং 2003 সালে উনি জয়লাভ করেছিলেন। এই পরপর 3 বার উনি জয়লাভ করেছিলেন ধর্মনগর 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই 3 বারই যে জেতার যে মার্জিনটা ছিল সেই মার্জিন থেকে কিন্তু মানে 2003, 1998 এবং 1993 এই 3 বার জেতার যে মার্জিন ছিল সেই মার্জিন থেকে বেশি ভোট বিজেপি, তৎকালীন বিজেপি প্রার্থী পেয়েছিল। কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু বিজেপি প্রার্থী রসিক রঞ্জন গোস্বামী পরপর 3 বারই তৃতীয় স্থানে ছিল এবং যে মার্জিনে অমিতাভ দত্ত জয়লাভ করেছে তার থেকে বেশি ভোট পেয়েছিল। মানে ওনার ভোটটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এরপর সিপিএম এর দিকে মানুষ আর মুখ ঘোরালো না কেন? এই প্রশ্নে আমি বলবো যে বিধানসভার নির্বাচন কে বিচার শুধুমাত্র পার্টিকুলার একটা কেন্দ্রের ফলাফল দিয়ে বিধানসভা নির্বাচনকে বিবেচনা করা বা বিচার করা যায় না। ধর্মনগরের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, এটা ঠিকই বলছেন, কিন্তু 2018 সালে যে সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকার পরিবর্তনের যে প্রেক্ষাপটগুলো সেগুলোও আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। 2013 সালে বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচনে 49টি আসনে লড়াই করেছিল। ভোট পার্সেন্টেজ ছিল 1.5%। আর 5 বছর পর 18 নির্বাচনে বিজেপি বিধানসভা নির্বাচনে ফলাফলে বিজেপির ভোট পার্সেন্টেজ দাঁড়ায় প্রায় 51%। 1.5% থেকে 51% কিভাবে উত্তীর্ণ হয়েছে এটা রাজ্যবাসী জানেন, আপনারা জানেন, দেশবাসী জানি আমরা সবাই কিভাবে হলো। গোটা কংগ্রেস দল মার্চ করলো বিজেপিতে। এই কংগ্রেস দল এখান থেকে নেতৃত্বরা প্রথমে তৃণমূলে গেলেন, তারপর তৃণমূল ছেড়ে গেলেন বিজেপিতে যোগ দিলেন নির্বাচনের আগে, 2018 সালের আগে। এবং কংগ্রেস দলের 18 নির্বাচনে যে ফলাফলটা, বিজেপি 51% পেয়েছে, বামফ্রন্ট পেয়েছিল 43% ভোট, কংগ্রেসের ভোট পার্সেন্ট ছিল 1.87%, লেস দেন 2%। গোটা কংগ্রেসের যে ভোটটা, বামফ্রন্টের সময় কংগ্রেসের ভোট 43-44% পেত, তাহলে সেটা যদি নেমে 2% নিচে আসে। ওকে, তাহলে সুভাষ বাবু, তাহলে আপনি যেটা বলছেন, যেটা কংগ্রেসের ভোটটা 2018 সালে শিফট হয়ে বিজেপিতে যাওয়াতে বিজেপি ক্ষমতা দখল করেছে, এটা গোটা রাজ্যবাসী জানে, গোটা দেশবাসী জানে। এখানে আপনাকে আমি একটা তথ্য দিতে চাইবো। আমি 2018 সালে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 1.72%, 1.72% ভোট পেয়েছিল কংগ্রেস। 2023 সালে সেই কংগ্রেস 44.73% বেশি ভোট পেয়ে 46.45% ভোট পেয়েছিল। সেই ভোটগুলো কার ছিল? সেই ভোটগুলো বামফ্রন্টের ভোট ছিল। তাহলে রাজনীতিতে তাহলে সবই সম্ভব। কংগ্রেসের ভোট পেয়ে বিজেপি ক্ষমতা দখল করলো, সেই কংগ্রেসকেই আবার সঙ্গে নিল বামফ্রন্ট, চিরপ্রতিদ্বন্দ্বী। তাহলে মানুষ তো বিভ্রান্ত। এবার তাহলে মানুষ, কংগ্রেস এবং সিপিএম যখন আলাদা লড়াই করছে, তাহলে মানুষ কি বিভ্রান্ত হচ্ছে না? 18 সালের পরিস্থিতি, 23 সালের পরিস্থিতি, 26-এর পরিস্থিতি এক জায়গায় না। আচ্ছা, আজকের ভোটটা হবে আজকের পরিস্থিতিতে, আজকের দেশের এবং রাজ্যের এবং বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি অনুসারে ভোটটা হবে। সুতরাং ওই রেফারেন্সে ভোটটা হবে না। এখানে আজকের যে পরিস্থিতি,
বিজেপি প্রতি মানুষ প্রচন্ড ক্ষুব্ধ। এই বিধানসভা কেন্দ্রে গোটা রাজ্যের মানুষ তারা যে প্রতিশ্রুতিগুলি রেখেছিল 18 বিধানসভা নির্বাচনের আগে, একটিও প্রতিশ্রুতি পালন করে নাই, সব ক্ষেত্রে ব্যর্থ। এই যে বাজেট অধিবেশন হলো আমাদের রাজ্যে, যে বাজেট পেশ করা হলো, সেই বাজেট অধিবেশনে শাসক পক্ষ, মুখ্যমন্ত্রী সহ শাসক দল ট্রেজারি বেঞ্চ বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের সদুত্তর দিতেই পারেন নাই, সঠিক তথ্য দিতে পারেন নাই। বেকার সম্পর্কে প্রশ্ন উঠেছে, বেকারদের কি হবে? কারণ বাজেটের মধ্যে বেকারদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নাই, কোনো বরাদ্দ নাই। লাখো লাখো বেকার আমাদের রাজ্যে, গোটা দেশে বেকারিত্ব বাড়ছে। আমাদের রাজ্যে যে বেকারত্বের পরিসংখ্যান বা সংখ্যা, সেটাকে সমাধানের জন্য বাজেটে কোন ধরনের সুনির্দিষ্ট প্রস্তাব, গঠনমূলক কোনো প্রস্তাব নাই। তাহলে বেকাররা যাবে কোথায়? এই রাজ্যের যুবকরা 2018 সালে ভিশন ডকুমেন্টে যে সমস্ত প্রতিশ্রুতি ছিল বেকারদের সম্পর্কে, একটিও পালন করেন নাই। এমনকি গত 8 বছরেও যে বাজেটগুলো উপস্থাপিত হয়েছে বিধানসভায়, সেখানেও এই বেকারদের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নাই। ওকে, তাহলে সুভাষবাবু আপনি কি মনে করেন যে বাজেট বরাদ্দ নাই? সুভাষবাবু, আপনার কি মনে হয় তাহলে ধর্মনগরের উপনির্বাচন মানে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রবণতার সূচক হতে চলেছে, ধারা পাল্টাতে চলেছে ধর্মনগর উপনির্বাচন, নাকি ধারা একইভাবে বইবে? ধর্মনগরে বিধানসভা নির্বাচনে আমরা এই প্রচারে যেগুলো দেখছি বিভিন্ন দলে, 9 মার্চ বামফ্রন্ট এখানে তার প্রার্থী ঘোষণা করেছে। শাসক দল বিজেপি, সর্বভারতীয় দল, জাতীয় দল, সেখানে তো দাবি করা হয় বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপি তার প্রার্থী ঘোষণা করলো 17 মার্চ, 17 বা 18, 25 তারিখ, 23 তারিখ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। একটা রাজনৈতিক দল, এরা রাজ্যে শাসন করছে, দেশে শাসক দল, এই দলের প্রার্থী ঘোষণা 4 দিন বা 5 দিন আগে হয়েছে। তাহলে এটা বুঝে নিতে অসুবিধা না হয় না যে বিজেপি প্রার্থী বাছাই করতে গিয়ে তার দলীয় দ্বন্দ্বের মধ্যে ছিল কাকে প্রার্থী করবে এখানে, এবং সেই দ্বন্দ্ব কাটাতে গিয়ে এত সময় লেগেছে আমাদের ধারণা, যেটিতে প্রার্থী ঘোষণা হয়েছে। যাই হোক, বামফ্রন্ট 9 তারিখ প্রার্থী ঘোষণা করার পর থেকেই ধারাবাহিক প্রচার চলছে, বামফ্রন্টের প্রার্থী সহ বামফ্রন্টগতভাবে প্রচার চলছে। বিজেপি প্রচারের ক্ষেত্রে অনেক পিছিয়ে। আচ্ছা, আমরা যেটা দেখছি, বিজেপির প্রার্থী এবং কর্মীরা গিয়ে জনগণের কাছে প্রচার করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমি যে প্রশ্নগুলো, সমস্যাগুলো বললাম, বেকারত্ব, রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, আইন শৃঙ্খলা, এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে বিজেপির প্রচারক যারা এবং যারা কর্মী বাহিনী, এমনকি প্রার্থী জবাব দিতে পারছেন না। কিভাবে জবাব দেবেন? কোনো কাজ হয়নি তো, এটা তো ঘটনা, বাস্তবকে তো অস্বীকার করা যাবে না। এখন তাহলে মানুষ কার উপর, সুভাষবাবু, মানুষ কার উপর ভরসা রাখবেন তাহলে? কারণ আপনি বলছেন যে বিগত 8 বছর কোনো ধরনের উন্নয়ন হয়নি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। আমরা 2023 সালে মানে বিধানসভা নির্বাচনে দেখলাম যে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট ছিল, আসন সমঝোতা ছিল, বামফ্রন্টের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন, অল্পের জন্য চয়ন ভট্টাচার্য হেরে গেছিলেন।
2023 বিধানসভা নির্বাচনে। এখন 2.90% ভোট কম পেয়েছিলেন উনি প্রয়াত বিশ্ববন্ধু সেন থেকে। তাহলে মানুষ এবার আবার চয়ন ভট্টাচার্য লড়াইয়ের ময়দানে রয়েছে। 2008 সালেই যাকে প্রত্যাখ্যান করেছে ধর্মনগরের মানুষ, বামফ্রন্টে আবার সেই প্রার্থীকেই এনে সামনে দাঁড় করিয়েছেন। যেটা বলা হয় বামফ্রন্ট সম্পর্কে, যেটা বলা হয় যে কোনো নতুন মুখ বামফ্রন্টের নেই, তার জন্য ভরসা রাখতে হয়েছে প্রবীণ নেতার ওপর। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ তাহলে কার ওপর ভরসা রাখবে? মানুষ এই মুহূর্তে উপনির্বাচনে কাকে ধর্মনগরের জন্য বেছে নেবে? মানুষের বামফ্রন্টের যে প্রচার চলছে, সেই প্রচারে যখন বাড়ি বাড়ি প্রার্থী যাচ্ছেন, কর্মীরা যাচ্ছেন, মানুষ বামফ্রন্টের উপরে আস্থা ব্যক্ত করছেন। মানুষ বলছেন যে আমরা বামফ্রন্ট আমলেই ভালো ছিলাম, আমরা খুব কষ্টের মধ্যে আছি, মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই। বিধানসভা এলাকায়, গোটা রাজ্য সহ বিধানসভা এলাকায় মানুষ কথা বলতে পারে না, ভয় পায়। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিধানসভা কেন্দ্রের মানুষ এই বিষয়গুলো ক্ষোভের সঙ্গে প্রকাশ করছেন। বামফ্রন্টের যারা প্রচার কর্মী এবং প্রার্থী যখন করে করে যাচ্ছেন, এই বিষয়গুলো উঠে আসছে। আমাদের ধারণা এবারের নির্বাচনে প্রচারটা বামফ্রন্টের পক্ষে আছে এবং মানুষের যে মনোভাব, মানুষ এই বিধানসভা কেন্দ্রের পরিস্থিতির পরিবর্তন চাইছেন। ওকে সুভাষবাবু, 6 জন প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়ের কথা বলা হচ্ছে, মানে প্রার্থী 6 জন আছেন, কিন্তু এখন লড়াইটা কি দুই দলের মধ্যে হবে নাকি ত্রিমুখী হবে বলে আপনি মনে করেন? মূলত আমি তো আগেও বলেছি, লড়াইটা হবে বিজেপি বনাম বামফ্রন্ট। আচ্ছা। এবং লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আচ্ছা। এবং এটাও বলে রাখছি, আজকে হলো তারিখ 30 তারিখ। আগামী যে কদিন আছে সব দলই প্রচার করবে। সেই প্রচারাভিযানও দেখতে হবে। ওকে। বিভিন্ন প্রার্থী এবং তার দল ভোটারদের সামনে কি কর্মসূচি প্রকাশ করে, কি কি কাজ করবে বিজয়ী হলে পর, এই বিষয়গুলো এখনো আসেনি। সুভাষবাবু, বিরোধী শক্তিগুলোর মধ্যে ভোট কাটাকাটির সম্ভাবনা কতটা দেখছেন? মানে কংগ্রেস এবং বামফ্রন্ট যেহেতু আলাদা আলাদা লড়াই করছে, সেখানে তাদের মধ্যে এই যে মানে এটা ভোট কাটাকাটির সম্ভাবনা কতটা দেখছেন এবং তা ফলাফলে কতটা বড় ভূমিকা নিতে পারে? কংগ্রেস দল, আমি সম্মান থেকেই বলছি, গোটা রাজ্য সহ আমাদের বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস দলের সাংগঠনিক দুর্বলতা প্রচন্ড। আচ্ছা। এই সাংগঠনিক দুর্বলতার কারণে কংগ্রেস দল এই রাজ্যে ভোটের ময়দানে খুবই দুর্বল। সেই দিক থেকে বামফ্রন্ট বা সিপিআইএম একটা সংগঠিত শক্তি। সিপিআইএম নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাসী। সিপিআইএম এর একটা রাজনৈতিক কর্মসূচি আছে, তারই ভিত্তিতে দল পরিচালিত হয় এবং ধর্মনগর বিভাগে এবং বিধানসভা কেন্দ্রের মধ্যে সিপিআইএম একটা সংগঠিত শক্তি। এখানে বিজেপি বিজয়ী হলেও বিজেপি কোনো সংগঠিত শক্তি না। বিভিন্ন দল থেকে আসা কিছু লোকজন কংগ্রেস থেকে বিজেপিতে আসছে, আবার বিজেপি থেকে কংগ্রেসে চলে যাচ্ছে। তাহলে মানুষের সমর্থন আছে বিজেপির প্রতি?
মানুষের সমর্থন বিজেপির প্রতি আজ ছিল, এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বললাম তো এটা। হ্যাঁ বলুন। না, বলছি তাহলে আপনি বলছেন যে মানুষের সমর্থন বিজেপির প্রতি ছিল এবং এখনো আছে? ছিল তো, না থাকলে কিভাবে জিতেন বিশ্ববন্ধু সেন মহাশয়? সমর্থন তো ছিলই। বর্তমানেও আছে, কিন্তু গত নির্বাচনে 23-এর নির্বাচনে বিশ্ববন্ধু সেনের কিন্তু ভোট পার্সেন্টেজ কমেছিল। মাত্র 1098 ভোটের ব্যবধানে 23-এর বিধানসভা নির্বাচনেও উনি নির্বাচিত হয়েছিলেন। 18 থেকে ভোটের পার্সেন্টেজ অনেকটা কমে গিয়েছিল। সেখানে বাম এবং কংগ্রেসের যে প্রার্থী, যৌথ প্রার্থী কংগ্রেসের, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। একদম, এটাকেও মাথায় রাখতে হবে। তখন কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে লড়াই করেছিল, এবার তো আলাদা লড়াই করছে। তখন কংগ্রেস এবং বামফ্রন্ট আলাদা লড়াই করেছিল। ঠিক আছে, আমি তো বলছি এখানে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেসের শক্তি সীমিত। আচ্ছা, তাদের সাংগঠনিক শক্তি যেমন নাই, দুর্বলতা আছে, তেমনি জনগণের মধ্যে কংগ্রেসের এমন কোনো প্রভাব নাই। ওকে, একটা শেষ প্রশ্ন সুভাষ বাবু আপনার কাছে। যুব ভোটারদের মনোভাব কেমন দেখছেন? তারা কি পরিবর্তন চাইছেন নাকি স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন? প্রচারে যেটা দেখা যাচ্ছে, যুবকরা মুখ ফুটে কিছু বলছেন না, কারণ একটা ভীতিও আছে। সারা রাজ্যের সঙ্গে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যেও একটা ভীতি আছে। এই ভীতিটা হচ্ছে এই বিজেপি দ্বারা সন্ত্রাসের যে ভীতি, কারণ কেউ মুখ ফুটে কিছু বলতে চাইছেন না। কিন্তু আমাদের ধারণা এবারে যুবকরা তাদের কর্মসংস্থানের প্রশ্নে বিজেপির বিরুদ্ধে ভোটদান করবে। শুধু যুবকরা না, সব অংশের মানুষরা। নারীরা অত্যাচারিত, এই রাজ্যে নারীদের উপর অত্যাচার, খুন, ধর্ষণ, শ্লীলতাহানি কয়েক গুণ বেড়েছে। পুলিশে গিয়ে কোনো নিরাপত্তা পাওয়া যায় না। এমনকি আমাদের রাজ্যের পুলিশ ধর্ষণের মতো ঘটনার মামলা নিতে রাজি হয় না। ভিকটিমকে বলে দিচ্ছে তোমরা মন্ডলে গিয়ে মীমাংসা করে আসো, কেন ঝামেলা যাচ্ছ? এই ধর্মনগর বিভাগের মধ্যে বিজেপির নারী নেত্রী, বিজেপি কর্মীদের যারা আক্রান্ত হয়েছে, সবাই জানে এই ঘটনা। ওকে, অসংখ্য কর্মীদের যারা আক্রান্ত হয়েছে। সুভাষবাবু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ আমার অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। আমরা অবশ্যই ধর্মনগর নির্বাচনের দিকে চোখ রেখেছি। আপনার মতামত শুনলাম আমরা আজ, আপনি আলোকপাত করলেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, একটা বিষয় ধর্মনগর উপনির্বাচনকে নিয়ে স্পষ্ট যে এই উপনির্বাচন কেবল একটি আসনের লড়াই নয়, এটি জনমত, রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ সমীকরণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সহানুভূতি, সংগঠন, প্রার্থী নির্বাচন ও স্থানীয় ইস্যু সবকিছুর মিশ্রণেই নির্ধারিত হবে হয়তোবা এই ফলাফল। অবশেষে প্রশ্ন একটাই থেকে যায়, ভোটাররা কি আবেগে না বাস্তব চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন? সেই উত্তর পাওয়া যাবে ৪ঠা মের ফলাফলে। সঙ্গে থাকুন। দেশ দুনিয়ার সব নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।